বাতিল হলো বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ার কারণ তিনি নো ডিউজ সার্টিফিকেট দিতে পারেননি। লোকসভা ভোটের কয়েক সপ্তাহ আগেই পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দেবাশিস ধর, কিন্তু নবান্ন তার ইস্তফা গ্রহণ করেননি। তারপরেও বিজেপি তাকে প্রার্থী করে। শুক্রবার তার মনোনয়ন খারিজ করল নির্বাচন কমিশন। জানেন কি এই নো ডিউজ সার্টিফিকেট কি? আসুন জেনে নেওয়া যাক। সেকশন 36 অব রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে কোনো ব্যক্তি যদি নির্বাচনে প্রার্থী হতে চান তাকে নির্বাচন কমিশনে নো ডিউজ সার্টিফিকেট জমা করতে হয়। বীরভূমের বিজেপি প্রার্থী সেটা জমা করতে পারেননি। উল্লেখ্য, শীতলকুচির ঘটনায় দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত চলছে। সেই সঙ্গে তিনি ইস্তফা দিলেও নবান্ন থেকে তা গ্রহণ করা হয়নি। তাই তাকে নো ডিউজ সার্টিফিকেট দেয়নি রাজ্য সরকার। আর সে কারণে লোকসভা নির্বাচনের মুখে তার প্রার্থী পদ খারিজ হয়। তার পরিবর্তে বীরভূমের লোকসভা ভোটের প্রার্থী হিসাবে দেবতনু ভট্টাচার্য শুক্রবার মনোনয়ন জমা দিলেন। আমার প্রার্থী পদ অ্যাকসেপ্ট করা গেল না, নো ডিউজ সার্টিফিকেট। এর পরবর্তী পদক্ষেপ উনি কি ভাবছেন এবং আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব। সেটা হচ্ছে মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগে রিগার্ডিং নো ডিউজ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে। সেটা আমরা মেনশন করে ফাইল করি। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা এটা কি রাজনীতির বন্ধ পাচ্ছেন? সেটা মানে সময় প্রকাশিত হবে, আমরা ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স মামলা চলছে বলে এরকম। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। রাজনীতির শিকার হতে হচ্ছে। লোকসভা আসনে তৃণমূলের এগেন্স্টে কি আপনি হেভিওয়েট বলে কিরকম চক্রান্ত শিকার করলেন? দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তার হয়ে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই। আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার হয়ে প্রচার করতে পারবো। কিন্তু আপনি এখন তো আশাবাদী আছেন হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে। আপনার বিরুদ্ধে এই যে রাজনৈতিক এবিপি চকচক করছে, প্রচারে যাবেন, ভোটটাকে সামনে নিয়ে এসে যদি দল বলে নিশ্চয়ই যাবো। আমি তো প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো। তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয় আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি, আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো। কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই, যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল, লড়াইটা কথা ভেবেছিল, সেটা করতে পারলেন না। দেখুন, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে যার হাতে শীতলকুচি রক্ত লেগে আছে, যার এগেনস্টে দুটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলছে, যিনি এখনও ভিজিলেন্স থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে তিনি এখনও ছাড়পত্র পাননি, তিনি আইনকে বিভ্রান্তুষ্ট দেখিয়ে তিনি নির্বাচন কমিশনের কোনো আইনকে তোয়াক্কা না করে তিনি নোটিশ পেপার ফাইল করেছিলেন। এবং সেদিন থেকে আমরা জানতাম যে সেটা আইনগতভাবে গ্রাহ্য না হওয়ার সম্ভাবনায় বেশি। আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আজকে এটা প্রমাণিত হয়ে গেল। এবং এটা সত্যি কথাই যে আজকে এই নির্বাচন শতাব্দী রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন, এর মধ্যে আর কোনো কথা হতে পারে না।
প্রার্থীর বক্তব্য যে সরকার থেকে নো ডিউজ সার্টিফিকেটটা দেওয়া হয়নি, সেটা সরকার আমাকে দিচ্ছে না, কি বলবো? দেখুন, এটা তো টেকনিক্যাল ব্যাপার। কেন ওকে দেওয়া হচ্ছে না, তার জন্য কোর্ট খোলা ছিল, তার জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি যেতে পারতেন। কাজে যেটা আইন, তো আইন সবারই জন্য আইন হবে। ওরা ভেবেছিলেন যে নির্বাচন কমিশনকে নিজের কুক্ষিগত করে দিয়ে তাদের মনোমতো ভাবে এটাকে নির্বাচন কমিশনটাকে চালনা করতে পারবেন, সেটা তারা পারেননি। দুর্ভাগ্যের ব্যাপার। আমরা অনেক আশা করেছিলাম যে দেবাশিস বাবুর সঙ্গে একটা লড়াই হবে, টক্কর হবে, কিন্তু কোথায় কি, তিনি বাজারে নামার আগেই তার নির্বাচন অবৈধ হিসেবে ঘোষণা হয়েছে শুনলাম। কাজেই তার জন্য আমাদের সহানুভূতি রইল। তবে যিনি প্রার্থী হন না কেন, ইতিমধ্যেই মানুষ ঠিক করে ফেলেছেন আগামী নির্বাচনে তারা কাকে তাদের ভোট দান করবেন, এবং সে ব্যাপারে আমরা 100% নিশ্চিত। এবং আজকে আরও নিশ্চিত হয়ে গেলাম যে শতাব্দী রায় লক্ষাধিক ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন। উনি বলছেন আমি হাইকোর্টে যাব। উনি যে কোনো জায়গায় যেতে পারেন, সে তো খোলাই আছে, হাইকোর্ট খোলা আছে, সুপ্রিম কোর্ট খোলা আছে, দেখতে পারেন কোনায় ভেতরে ভেতরে তাদের কোথায় যোগাযোগ আছে, সেই যোগাযোগ মোতাবেক তারা সেই সমস্ত জায়গায় পৌঁছে যেতেও পারেন। দেখা যাক, আইন শেষ কথা বলবে। আপনাদের কতটা সুবিধা হলো? আমাদের সুবিধা অসুবিধার বলে কিছু নেই। শতাব্দী রায় দেখবেন বীরভূম জেলায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, 7-7টি কেন্দ্রে তিনি প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা অবধি এই প্রচণ্ড গরমের মধ্যে তিনি নির্বাচনের কাজে এবং প্রচারের কাজে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে ঘুরে বেড়াচ্ছেন। এবং তিনি এই প্রচারের ব্যাপারে ইতিমধ্যেই 4-5 কদম এগিয়ে আছেন। এবং এই ঘটনার পরে তারা, আমাদের ধারণা, যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আছেন বা কর্মী সমর্থক আছেন, তারা হিতমনোদ্যম হয়ে যাবেন। তারা ইতিমধ্যেই ভেঙে পেয়েছেন বলে আমাদের কাছে খবর আছে। কাজে এই নির্বাচনে তাদের পক্ষে আর কোমর সোজা করে লড়া কঠিন আছে। যদি এতটাই আপনারা নিশ্চিত, তাহলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূমে সভা করতে হচ্ছে কেন? কখনো তারাপীঠ, কখনো অন্যত্র। দেখুন, এটা তো সত্যি কথাই, আজকে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল নেই, এবং অনুব্রত মণ্ডল না থাকা অবস্থায় এই প্রথম একটা বড় নির্বাচন আমরা পার করতে চলেছি। সেই জন্যেই রাজ্য নেতৃত্বের একটা মনে ধারণা আছে যে কিভাবে সমস্ত সংগঠনটাকে সংগঠিত করে এক জায়গায় দাঁড় করিয়ে এনে আগামী নির্বাচনটাকে জয়লাভ করা যায়। কারণ এখানে প্রত্যেকটা সিট খুব মূল্যবান, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য সমস্ত কটা সিটই যদি আমরা পাই, তাহলে আগামী দিনে দিল্লির রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে লড়াই করতে পারবে। তৃণমূলের চক্রান্ত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এভাবে বিজেপিকে থামানো যাবে না। আমরা মনে করছি যে বিজেপিকে তারা ভয় পেয়েছে। স্বাভাবিকভাবেই যেটা আইন, যেটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে আমরা যাব। আমাদের প্রার্থী যিনি ছিলেন তিনি বলেছেন আমরা প্রসেসিংয়ের মধ্যে আমরা আমাদের অধিকার আমরা আদালতে বুঝে নেব। উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে। উচ্চ নেতৃত্ব আমাদেরকে যে নির্দেশ দিবে, দল ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা বীরভূম, আমরা দাঁড়িয়ে আছি। নির্দেশ পেলে আমরা ঝাঁপিয়ে পড়ব। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এখানকার রাজনৈতিক সভায় একাধিকবার বলেছেন যে দেবাশিস বাবু চাইলে আমরা অনেক বড় ক্ষতি করতে পারি, করছি না, ভিজিলেন্সের অর্ডার, অনেক রকমের কথা তিনি বারবার বলেছেন। এটা কি তারই প্রতিফলন? ক্ষতি তো করলেনই, কিন্তু এই ক্ষতি করে আটকাতে পারবে না দেবাশিসবাবুকে। দেবাশিসবাবু একজন বড় মাপের মানুষ। দেবাশিসবাবুর মেরুদণ্ড সোজা আছে, উনি লড়াই করে আদালতে হিসাব বুঝে নেবেন। আগামী দিনে যদি দেবতনু ভট্টাচার্যই প্রার্থী হিসেবে থাকেন লোকসভা কেন্দ্রে, দেবাশিস বাবু কি প্রচারে থাকবেন? শুনুন, প্রার্থী দেবাশিস বাবু না দেবতনুবাবু এটা বিষয় নয়। প্রার্থী পদ্মফুল, সবাই পদ্মফুলের জন্য আমরা লড়ছি। জয়ের ব্যাপারে কতটা আসলে? 100% বিজেপি জিতবে। মানে আর মাত্র পদ্মফুল জিতবে, ওটা কোনো ব্যাপার নাই, 15 দিনটা ব্যাপার নয়। আমরা 12 বছর ধরে তৃণমূলের অত্যাচার সহ্য করছি। 15 দিন দেখছেন কেন আপনি? আমি দেখছি 12 বছর। প্রার্থীকে চেনানো কতটা সহজ হবে? প্রার্থীকে সবাই চেনে, প্রার্থীকে সবাই চেনে, সেই জন্য প্রার্থী সংগঠনের লোক। প্রার্থী প্রত্যেকটা বুথে গিয়ে মিটিং করে এসছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।